আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত ৩টি বিতর্কিত জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনকারী ডিসিদের চাকরি নিয়ে টান দিয়েছে ডক্টর ইউনূস সরকার। এখন পর্যন্ত ২১৮ সালের দায়িত্ব পালনকারী ১৮ ডিসিকে বাধ্যতামূলক অবসর আর সব মিলিয়ে মোট ৪৫ ডিসিকে ওএসডি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ২০১৪ সালে এখন পর্যন্ত চাকরিতে থাকা ৪ জনকে অবসরে পাঠিয়েছে। জনপ্রশাসন সচিব দুপুরে সচিবালয়ে তথ্য জানিয়েছেন। তিনি জানিয়েছেন ২০২৪ সালের ভোটে যে ডিসিরা ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তালিকাও হচ্ছে। আর জনপ্রশাসন সচিব আরও জানিয়েছেন ভবিষ্যতে কোনো জেলা প্রশাসক যেন আর কখনো ভোট জালিয়াতিতে জড়িত না হয় সেজন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। ক্ষমতায় থেকে নিজের সরকারের অধীনে মোট ৩টি নির্বাচন করেন শেখ হাসিনা। ২০১৪ সালে একতরফা ভোটের আগেই ১৫৪ জন এমপি হয়ে যান। ২০১৮ সালে মধ্যরাতের ভোট বর্জন করেছিল সবগুলো রাজনৈতিক দল। ২৪ সালে আওয়ামী লীগ ও নিজেদের ডামি প্রার্থীদের ভোটেও ছিল কারচুপির ব্যাপক অভিযোগ। ওই ৩টি নির্বাচনে জেলা প্রশাসকরা রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন। অন্তর্বর্তী সরকার এই ৩ ভোটের ডিসিদের ওএসডি করছে, পাঠানো হচ্ছে বাধ্যতামূলক অবসরে, মামলা করার কথাও বললেন জনপ্রশাসন সচিব। এখন পর্যন্ত ৩টি ভোটের সময়কার ৪৯ জন ডিসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো। ২০২৪ সালের ডিসিদেরও তালিকা হচ্ছে। এই ৩ সময়ের রিটার্নিং অফিসারদের বিরুদ্ধে যেহেতু তাদের এই কনাইনেন্স সহযোগিতায় এই সরকারকে যে নামেই ডাকেন ৩ টার্ম থেকে আজকে যে আমরা দুরবস্থায় পড়েছি, সরকারকে সকলে মিলে আপনারা মিলে উদ্ধার করার চেষ্টা করছি, তারা অনেক বড় নেগেটিভ ভূমিকা রেখেছিল। কোনো একজন ডিসিও বলে নেই যে আমি প্রতিবাদ করব, অথবা আমি রিটার্নিং অফিসার থাকবো না, অথবা আমি রিজাইন করলাম, আমি কাজ করব না। দে অল ওয়্যার উইথ দি কনাইনেন্স। এরই ভিত্তিতে আপনারা গতকাল দেখেছেন, মিডিয়াতে দেখেছেন, অনেকে দেখলাম যে নাম সহ দিয়েছে। ২০১৪ সালে যে ডিসিরা অবসরে গেছেন তাদেরকে আইনের আওতায় আনার কথাও জানান সচিব। এই ইস্যুটা হলো যে বার্তা দেয়া, যে প্রতিবাদ করা যায়, প্রতিবাদ করলেও যে ফল হয়, প্রতিবাদ না করার ফলে এই জাতি যে পর্যায়ে আসছে, এখান থেকে মুক্ত হওয়ার জন্য এই সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এই ব্যবস্থা নিতে হবে। ব্যবস্থা শুরু হয়েছে। ডিসি সাহেবদেরকে এই মেসেজ দিতে চাচ্ছি, আপনারা রিটার্নিং অফিসার হবেন, ভয় ভীতির ঊর্ধ্বে সাহসের সাথে আইন কানুন মেনে আপনার রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন। যারা করবেন না তারা এই যে এই মেসেজটা ৩-৪ দিনে আরও তো যাবে, তারা পেয়ে যাবে, না হলে কি ফল হবে। বাধ্যতামূলক অবসরে পাঠানোদের মধ্যে আছেন শিল্প সচিব জাকিয়া সুলতানা, রয়েছেন দুর্যোগ ও ত্রাণ সচিব কামরুল হাসান। নুনবী সরকার, ৭১, ঢাকা। ভোট হলেই দেশ স্থিতিশীল হবে দাবি করে জাতিকে আর অনিশ্চয়তার মধ্যে না রেখে দ্রুত নির্বাচনের তাগিদ দিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই সাথে ঐক্য বিনষ্ট হয় এমন বক্তব্য না দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। নির্বাচিত সরকার না থাকায় বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নিচ্ছে জানিয়ে দেশকে আর ঝুঁকির মধ্যে না ফেলতে দলগুলোর প্রতি আহ্বানও জানিয়েছেন বিএনপি মহাসচিব। বিকেলে লাকসামের জনসভায় তিনি এসব কথা বলেন। রহিম রুমনের প্রতিবেদন। রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে দেশব্যাপী ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার লাকসামে জাতীয়তাবাদী দলের এই জনসভা। দুপুরের পর জনসভা শুরুর কথা থাকলেও সকাল থেকেই লাকসাম স্টেডিয়াম মাঠে মিছিল নিয়ে আসতে থাকেন মনোহরগঞ্জ ও লাকসাম উপজেলা বিএনপির নেতাকর্মীরা। জনসভায় বিএনপির স্থানীয় নেতারা অভিযোগ করেন, বিগত ১৭ বছর শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, কোনো সামাজিক অনুষ্ঠানেও তাদের অংশ নিতে দেওয়া হয়নি। জনসভায় স্থানীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না তাদেরকে ভোট না দেওয়ার আহ্বান জানান বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। যারা ৭১কে স্বীকার করে না তারা বাংলাদেশের নাগরিক নয়, তাদের ভোট চাওয়ার অধিকার নেই। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের স্বাধীনতার ঘোষণাকে তারা অস্বীকার করতে চায়, রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের অস্বীকার করতে চায়, ৩০ লক্ষ শহীদের রক্তকে অস্বীকার করতে চায়। যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বীকার করে না, তারা বাংলাদেশে ভোট চাওয়ার অধিকার তাদের নেই, তাদেরকে ভোট চাওয়ার কোনো অধিকার নেই। জনসভায় যত দ্রুত নির্বাচন হবে দেশ তত দ্রুত সংকট মুক্ত হবে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেছেন, সংস্কারের চাইতে মানুষের দৈনন্দিন জীবনে স্বস্তি নিশ্চিত করাটা বেশি জরুরি। সেই ঠিক সময়ে তিনি জনগণের পাশে এসে দাঁড়িয়েছেন এবং আমাদেরকে সঠিক পথে যাওয়ার সাহায্য করেছেন। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের অগণিত মানুষকে যারা সেই সময় একসাথে
করেছেন। ধন্যবাদ জানাতে চাই সকল রাজনৈতিক দলগুলোকে, সেই সময় যারা সমস্ত বিভেদ ভুলে গিয়ে দেশকে রক্ষা করার জন্য, মানুষকে রক্ষা করার জন্য তারা একসাথে এক হয়ে কাজ করেছে। আজকে আমরা বারবার করে একটা কথা বলছি, এই কথাটা অনেকে আমার সমালোচনা করেন। আমরা বলছি যে তাড়াতাড়ি নির্বাচনটা দেন, ভোটটা দেন, তাই না? কেন বলতেছি ভাই? ঐক্য বিনষ্ট হয় এমন বক্তব্য না দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি। বলেন, নির্বাচিত সরকার না থাকায় বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নিচ্ছেন। এক বছর আওয়ামী লীগ তাদের বন্ধু, তাদের ভুল হবে। বাংলাদেশের মানুষকে তারা কাছে পাবে না, কারণ আওয়ামী লীগ হচ্ছে এই দেশে সবচেয়ে ঘৃণিত একটা রাজনৈতিক দল, যারা আমাদেরকে হত্যা করেছে, আমার ছেলেদেরকে হত্যা করেছে, আমার দেশকে যারা ধ্বংস করে দিয়েছে। ভাই চিন্তা করতে পারেন কিভাবে লুট করেছে তারা। দিল্লিতে বসে শেখ হাসিনা দেশ বিরোধী ষড়যন্ত্রের নতুন নতুন জাল বুনছে জানিয়ে ভারতকে কোনো নির্দিষ্ট দলের জন্য নয়, বরং বাংলাদেশের মানুষের পাশে থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। দীর্ঘ সময়ের আন্দোলন, নিপীড়ন, নির্যাতনের অবসান ঘটিয়ে অবশেষে লাখ লাখ নেতাকর্মীদের উপস্থিতিতে লাকসাম স্টেডিয়ামে সমবেত হলেন জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা। তাদের দাবি, দীর্ঘ 17 বছর এই এলাকায় কোনো সাংগঠনিক কার্যক্রম তাদের পরিচালনা করতে দেওয়া হয়নি। তাদের প্রত্যাশা, আগামীতে এমন একটি গণতান্ত্রিক দেশ তারা তৈরি করবেন যেখানে কোনো রাজনৈতিক দলের টুটি চেপে ধরা হবে না। রহিম রুমন, 71, লাকসাম, কুমিল্লা। ফ্যাসিবাদী শেখ হাসিনার দল যাতে পরবর্তী নির্বাচনে অংশ নিতে না পারে সেজন্য আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। বিকেলে নির্বাচন কমিশনের বৈঠকের পর সাংবাদিকদের কাছে কথা জানান দলের সাধারণ সম্পাদক রাশেদ খান। এ সময় সভাপতি নুরুল হক নুরু জানিয়েছেন, আগামী নির্বাচনে প্রশাসনের নিরপেক্ষতা এবং প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের দাবি জানিয়েছে নুরু। আরও বলেন, এই কমিশনের কর্মদক্ষতার উপর নির্ভর করছে জাতির ভবিষ্যৎ। রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে স্থানীয় নির্বাচন আয়োজন করবে কমিশন বলেও জানিয়েছেন ডাকসুর সাবেক এই ভিপি। আমরা চাই যে বর্তমানে যে ইসি রয়েছে তারা সকল দলের সাথে পরামর্শ করে তাদের মতামত নিয়ে তারা আগামীতে কিভাবে নির্বাচন করতে চায় সেটি কিন্তু খোলাসা করা দরকার। নির্বাচনে যারা দায়িত্ব পালন করবে, রিটার্নিং কর্মকর্তা থেকে প্রিজাইডিং অফিসার, অন্যান্য ক্ষেত্রে তারা যেন রাজনৈতিক দলের সাথে ইনভলভ না থাকে, সেটি যেন আগে ভাগে থেকে তারা একটা প্রক্রিয়া এনশিওর করে। অনেককে ওএসডি করা হচ্ছে, অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, আবার অনেককে তলে তলে কিন্তু সুযোগও দেওয়া হচ্ছে যে আমাদের লোক তোমাদের লোক বলে। কাজে সেক্ষেত্রে কে থাকে কে না থাকে সেটা তো তারা বুঝবে না, কিন্তু আমরা এটুকু এনশিওর করতে তাদেরকে বলেছি নির্বাচনী দায়িত্বে যেন তারা না থাকে। 17 বছর আগে 27তম বিসিএসে নিয়োগ বঞ্চিত 1137 জনের চাকরি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। চূড়ান্ত রায় প্রকাশের পর এই নিয়োগ বঞ্চিতরা নিয়োগ পেতে শুরু করবেন বলে জানালেন আইনজীবী। আরও জানাচ্ছেন শওকত সাদিক। দীর্ঘ 17 বছরের আইনি লড়াইয়ের অবসান হলো। 2007 সালে 27তম বিসিএসে মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিয়োগ বঞ্চিত হন 1137 জন ক্যাডার। এদের সবাইকে নিয়োগ দেওয়ার নির্দেশ দেন দেশের সর্বোচ্চ আদালত। এই রায়ের মধ্য দিয়ে নিয়োগে বাধা কাটল নিয়োগ বঞ্চিতদের। বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 বিচারপতির আপিল বেঞ্চ এই রায় দেন। এই রায়ে সন্তুষ্ট এবং আমরা আমাদের অধিকার ফিরে পেয়েছি। 18 বছর আমরা ডোর টু ডোর হেঁটেছি, আজকে যে রায় পেলাম আলহামদুলিল্লাহ। 2007 সালে 27তম বিসিএসে প্রথম মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলেও 1/11 সরকার সেই নিয়োগ বাতিল করে দ্বিতীয়বারের মতো মৌখিক পরীক্ষা নেয়। এরপর শুরু হয় আইনি লড়াই। হাইকোর্টের একটি বেঞ্চ 1137 জনের নিয়োগ বৈধ বললেও আরেক বেঞ্চ দ্বিতীয় দফায় মৌখিক পরীক্ষাকে বৈধতা দেন। 2010 সালে সুপ্রিম কোর্টও সেই ভাইবা বাতিল বৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বহাল রাখে। কিন্তু 5 আগস্টের পর নিয়োগ বঞ্চিতরা পুনরায় সর্বোচ্চ আদালতে রিভিউ করেন, যার চূড়ান্ত রায় হলো বৃহস্পতিবার। এই রায়ের ফলে ইনশাআল্লাহ প্রায় 1200 জন যারা চাকরিতে যোগদান করতে চাইবে তারা তাদের 27তম ব্যাচে ইতিমধ্যে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের সঙ্গে নোশনাল সিনিয়রিটি পাবেন, অর্থাৎ ধারণাগত জ্যেষ্ঠতা সহ তারা চাকরিতে
নিয়োগ পাবেন ইনশাআল্লাহ। আইনজীবীরা জানান এটি একটি বিচার বিভাগ ঐতিহাসিক রায়, এবং তবে রাজনৈতিক কারণেই এমন দুর্ভোগে হতাশা জানান। রাজনৈতিক বিবেচনায় ১/১১ সরকার একদম নিয়ম আইন উপেক্ষা করে তৎকালীন বিএনপির আমলে যোগ্যভাবে নির্বাচিত হওয়া সত্ত্বেও তাদেরকে বাদ দিয়েছে। ছাত্রদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ন্যায় নিষ্ঠার সহিত নতুন বাংলাদেশ গঠনের ক্ষেত্রে তারা যেন আপ্রাণ ভূমিকা রাখে, এই আহ্বান সকলের প্রতি থাকে। চূড়ান্ত রায় প্রকাশের পর এই নিয়োগ বঞ্চিতরা এখন নিয়োগ পেতে শুরু করবেন। সৈকত সাদিক, ৭১, ঢাকা। স্বামীকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে স্ত্রীকে ধর্ষণ, গুম এবং নির্যাতনের অভিযোগে র্যাবের কর্মকর্তা পুলিশের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার বিরুদ্ধে ২৮ মের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে সময় বেঁধে দিয়েছে ট্রাইব্যুনাল। এছাড়া গণহত্যায় অভিযুক্ত সাবেক ৮ পুলিশ এবং সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় আরও বাড়ানো হয়েছে। গুমের মাস্টার মাইন্ড হিসেবে পরিচিত মহিউদ্দিন ফারুকীর বিরুদ্ধেও প্রতিবেদন জমা দিতে ৩ মাস সময় দিয়েছে ট্রাইব্যুনাল। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় আইনশৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্য শক্ত হাতে দমন করতে চেয়েছিল জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ওইসব কর্মকর্তাদের সরাসরি তত্ত্বাবধানে নির্বিচারে গুলি চালানো হয়েছিল আন্দোলনকারীদের উপর। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তাদের অনেকেই এখন বিচারের মুখোমুখি। এদের মধ্যে পুলিশের সাবেক প্রধান চৌধুরী আব্দুল আল মামুন, এনটিএমসির সাবেক মহাপরিচালক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ ৮ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যকে বৃহস্পতিবার হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এর পাশাপাশি ফ্যাসিস্ট সরকারের আমলে আয়নাঘরে নির্যাতন, ক্রসফায়ারে নিয়ে হত্যা ও ধর্ষণের অভিযোগ ওঠা সাবেক ২ র্যাব কর্মকর্তা মহিউদ্দিন ফারুকী ও আলেপ উদ্দিনকেও হাজির করা হয়। বেলা 11:30টায় ট্রাইব্যুনালে শুনানি শুরু হলে জুলাই হত্যাকাণ্ডে মানবতা বিরোধী অপরাধের মামলায় পুলিশের সাবেক প্রধান মামুন ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ ৮ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে তদন্ত শেষ করতে আরও ২ মাস সময় দেয়া হয়। এছাড়া জুলাই আন্দোলনে হেলিকপ্টার দিয়ে গুলি চালানোর বিষয়ে সাবেক আইজিপিকে ২৩ ফেব্রুয়ারি জিজ্ঞাসাবাদ করবে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। হেলিকপ্টার অপারেশন কার নির্দেশে হয়েছিল, পুলিশের প্রধান হিসাবে তার এটা জানার কথা। সেই বিষয়ে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য ১ দিনের সময় চেয়েছি। আগামী ২৩শে ফেব্রুয়ারি তাকে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দিয়েছেন ১ দিনের জন্য। আর ওই একই মামলায় ২ মাসের সময় দিয়েছেন। এ সময় প্রসিকিউশনের করা অপর আবেদনে স্বামীকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, গুম, নির্যাতনের অভিযোগে সাবেক র্যাব কর্মকর্তা আলেপের বিরুদ্ধে ২৮ মের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে সময় বেঁধে দিয়েছে ট্রাইব্যুনাল। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ২৬শে ফেব্রুয়ারি অনুমতি দেয়া হয়েছে। আলেপ উদ্দিনের অভিযোগ সবচাইতে মারাত্মক। একজন আসামিকে গুম করে রাখার সময়ে তার স্ত্রীকে, তার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া স্ত্রীকে তার স্বামীকে হত্যার ভয় দেখিয়ে তাকে বাধ্য করে একাধিকবার রমজান মাসে রোজা ভাঙিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে। এই তথ্য প্রমাণ আদি আমাদের কাছে এসেছে। এছাড়া অন্য একটি গুমের মামলায় সাবেক পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকীর বিরুদ্ধে ৩ মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়ে ২৮ মে শুনানির দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। নির্যাতন করার ব্যাপারে তিনি একজন মাস্টার মাইন্ড, তার একটা স্পেশাল কোয়ালিটি আছে। সৈকত সাদিক, ৭১, ঢাকা। ২৯৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অর্থনীতিবিদ আবুল বারাকাত সহ ২৩ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। এছাড়াও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার স্ত্রী কন্যাদের নামেও মামলা করেছে দুদক। আরও জানাচ্ছেন নয়ন আদিত্য। অ্যানন্টেক্স কোম্পানির নামে জনতা ব্যাংক থেকে ২৯৭ কোটি টাকা ঋণ নিয়ে এর পুরোটাই আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ দুদকের। সেই অভিযোগে জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারাকাত এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান সহ ২৭ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার এই মামলা দায়ের করা হয় বলে জানান কমিশনের মহাপরিচালক আক্তার হোসেন। ঋণ গ্রহীতা একজন নতুন এবং নাম সর্বস্ব অখ্যাত ব্যবসায়ী জেনেও ক্ষমতার অপব্যবহার করে বাংলাদেশ ব্যাংকের
জারিকৃত বিআরপিডি সার্কুলার 5/2005 অন্যায়ভাবে লঙ্ঘন করে তাদেরকে এই ঋণ পেতে এবং আত্মসাতে সহায়তায় তাদের ভূমিকা ছিল। এই কারণে তাদেরকে এই মামলায় ডক্টর আতিউর রহমান সহ বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের এই মামলায় এজাহারে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া 11 কোটি 34 লাখ টাকা পাচারের অভিযোগে সাবেক আইজিপি বেনজির আহমেদ, তার স্ত্রী জিশান মির্জা ও 2 কন্যার বিরুদ্ধে আরও একটি মামলা করেছে দুদক। ব্যাংক থেকে এই বিপুল পরিমাণ নগদ টাকা নিয়ে গোপনে তারা দেশ ছেড়েছে বলে অভিযোগ দুদকের। অর্থ নগদে উত্তোলিত, অপরাধলব্ধ আয়ের প্রকৃতি, উৎস, অবস্থান, মালিকানা এবং নিয়ন্ত্রণ গোপন বা ছদ্মাবৃত রেখে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়াও পাবনা 5 আসনের সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্সের বিরুদ্ধে অবৈধভাবে 9 কোটি 91 লাখ টাকার সম্পদ অর্জন এবং 39টি ব্যাংক হিসেবে 425 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক। নয়ন আদিত্য, 71, ঢাকা। যথাযোগ্য মর্যাদা ও স্মৃতির মিনারে ফুলেল শ্রদ্ধায় শহীদ দিবস পালনের জন্য প্রস্তুত শহীদ মিনার। নিরাপত্তা সহ সার্বিক প্রস্তুতির কাজ শেষ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নিরাপত্তা আর আলপনার বর্ণিল রঙে সেজে উঠেছে টিএসসি সহ শহীদ মিনার এলাকা। শহীদ দিবস পালনে এবার কোনো ধরনের হুমকি বা হামলার শঙ্কা দেখছে না পুলিশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানান, বরাবরের মতো রাষ্ট্রপতি ও সরকার প্রধানের শ্রদ্ধার পরই শহীদ মিনার প্রাঙ্গণে শ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষ। আরও জানাচ্ছেন নাদিয়া শারমিন। 21-এর প্রথম প্রহর কড়া নাড়ছে দরজায়, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বেদি পরিষ্কারের পাশাপাশি বর্ণিল আলপনায় সেজে উঠছে স্মৃতির মিনার। তবে এবার পাশের দেয়ালে আঁকা হবে না নতুন কোনো ছবি বা আলপনা। রাস্তা ও বেদিতে শুধু 3 রঙে সাজছে আলপনাগুলো। জুলাইয়ের গণ অভ্যুত্থানে লাল রক্তের, সাদা শান্তি, ব্ল্যাক শোক। জুলাইয়ের যে গ্রাফিতি আছে ওগুলোই আছে, আর উপরে শুধু লেখা থাকবে, বাণী থাকবে কিছু। 24-এর এই গণ অভ্যুত্থানটাকে, স্মৃতিকে ধরে রাখার জন্য এই লেখাগুলো আমরা ডিজিটালে চলে গিয়েছি। সৌন্দর্যবর্ধনের পাশাপাশি থাকছে কয়েক স্তরের নিরাপত্তার প্রস্তুতিও। সিসি ক্যাম্প, অবজারভেশন পোস্ট, চেকপোস্ট, র্যাবের বোম ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড, মেটাল ডিটেক্টর দিয়ে যাচাই, পোশাক, সাদা পোশাকে পুলিশ আর অনলাইন নজরদারির প্রস্তুতি চলছে জোরে সোরে। জঙ্গি আশঙ্কা নেই, নিরাপত্তা সংক্রান্ত কোনো আশঙ্কা দেখি না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীগুলো, স্বেচ্ছাসেবক ও আইন শৃঙ্খলা রক্ষাকারীদের পাশে এবার যুক্ত হচ্ছে আনসারও। রাত 12:01 রাষ্ট্রপতির শ্রদ্ধার পর আসবেন প্রধান উপদেষ্টা। রাত 12:40 সবার জন্য উন্মুক্ত হবে বিশ্ববিদ্যালয়ের পলাশী প্রান্ত। পলাশী মোড় হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল ও জগন্নাথ হলের রাস্তা ধরে শহীদ মিনারে শ্রদ্ধা জানানো চলবে। মহামান্য রাষ্ট্রপতি যাতে না আসেন, তো এটা আহ্বান জানিয়েছেন, কিন্তু আমি এখন পর্যন্ত জানি এটা তাদের আহ্বান, কিন্তু এটা প্রতিরোধ করার জন্য তারা কোনো ব্যবস্থা নিবে এই খবর আমার কাছে নাই। কুয়েটের ঘটনার প্রেক্ষাপটে কোনো অ্যাকশন ওখানে হবে সেরকম কোনো খবর আমাদের কাছে নাই। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অ্যাজ ইউজুয়াল যে নিরাপত্তা বলয় থাকে তার চেয়ে এবার একটু বেশি নজরদারি তাদের থাকবে। বিশেষ করে পতিত সরকারের যে দল আছে তারা তাদের দলে না হলেও বেনামে বা অন্য কোনোভাবে এখানে আসার চেষ্টা করেন কিনা। মঙ্গলবার বিকেল 5টা থেকে 21 ফেব্রুয়ারি বেলা 2টা পর্যন্ত বজায় থাকবে নিরাপত্তা। শাহবাগ, নীলক্ষেত, শহীদুল্লাহ হল, চাংখারপুল, হাইকোর্ট, পলাশী ও বকশীবাজার দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়মুখী যানবাহন নিয়ন্ত্রিত থাকবে। নিজ ভাষায় কথা বলা, বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হওয়ার যে শিক্ষা দিয়ে গিয়েছিল 52, তারই পথ ধরে এসেছে 71, এসেছে 24। আর তাই শহীদ বেদিতে শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানানো শেষে নিরাপদে এখানকার মানুষজন বাড়ি ফিরে দেশের উন্নয়নে একযোগে কাজ করবে, সেই প্রত্যাশা এই আয়োজনের সাথে জড়িত অংশীজনদের। নাদিয়া শারমিন, 71, ঢাকা। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন, আমাদের তরুণরা শুধু বাংলাদেশ নয়, নতুন পৃথিবী করতে প্রস্তুত। জানিয়েছেন, সেই পৃথিবীতে সকল প্রাণী তাদের প্রাপ্য মর্যাদা নিয়ে সম্মানের সাথে বাঁচবে।
দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 21শে পদক প্রদান অনুষ্ঠানে সব কথা জানিয়েছেন তিনি। আর পদকজয়ী গুণী ব্যক্তিদের হাতে পদক তুলে দিতে পেরে কৃতজ্ঞতাও জানার প্রধান উপদেষ্টা। পদক গ্রহণকারী ব্যক্তি, প্রতিষ্ঠান এবং স্বজনরা বলছেন রাষ্ট্রে আরও ভালো কাজের চর্চা বৃদ্ধি পাবে। নূর নবী সরকারের প্রতিবেদন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে হলো 2025 সালের 21শে পদক প্রদান অনুষ্ঠান। এবছর 13 ব্যক্তি, সাবজয়ী নারী ফুটবল দল এবং বাংলা লেখার সফটওয়্যার অভ্রর নির্মাতা ডাক্তার মেহেদী হাসান সহ তার টিমকে দেওয়া হয় 21শে পদক। পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি, টিম ও তাদের স্বজনদের হাতে পদক তুলে দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি বাংলাদেশের তরুণ ছাত্র জনতার প্রতি সালাম জানাই। এই বাংলাদেশ যদি তাদের সকলের জন্য না হয়, তাহলে যে ব্যতিক্রমী বাংলাদেশের কথা আমরা বলি, যেই বৈষম্যহীন বাংলাদেশের কথা বলি, সেটা শুধু বুলি হিসাবেই থাকবে, বাস্তবে আসবে না। এরা কেউ এই মঞ্চে আসার জন্য কাজ করে, কিন্তু আসবে হয়তো একদিন। আর না আসলেই আছি, ভাষামুক্ত থাকুক। এই স্বীকৃতি আমাদের দায়িত্ববোধ আরো বাড়িয়েছে। 21শে পদক প্রদান প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত সকলের প্রতি রইল কৃতজ্ঞতা। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তিনি বলেন, আগামীতে জীবিত থাকতেই যেন গুণী ব্যক্তিদের হাতে পদক তুলে দেওয়া যায়, সে ব্যাপারে দৃষ্টি রাখবে সরকার। আশা করি সামনে আমাদের এই যে সরকার যারা দেশ পরিচালনা করবেন, তারা এই জিনিসগুলো মাথায় রাখবেন যে জীবিত থাকা অবস্থায় যেন আমরা গুণী মানুষকে বলতে পারি যে আমরা আপনার প্রতি কৃতজ্ঞ। এরপর অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা। বলেন, গুণী মানুষদের হাতে পদক তুলে দিতে পেরে আমরা আনন্দিত। আমি অভিভূত, আমার বাক রুদ্ধ। যারা আজ জাতির পক্ষ থেকে স্বীকৃতি পেলেন, কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রধান উপদেষ্টা বলেন, আমাদের তরুণরা নতুন বাংলাদেশ বিনির্মাণের পাশাপাশি বিশ্বে নেতৃত্ব দিতে প্রস্তুত। আমরা এখন অতীতের যে কোনো সময়ের চাইতে বেশি শক্তিশালী, উদ্যমী এবং সৃজনশীল। আমাদের তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের যে কোনো প্রজন্মের স্বপ্নের চাইতে দুঃসাহসী। তারা যেমন নতুন বাংলাদেশ সৃষ্টি করতে চায়, তেমনি একই আত্মবিশ্বাসে নতুন পৃথিবীর সৃষ্টি করতে চায়। প্রধান উপদেষ্টা বলেন, 24-এর অভ্যুত্থানের পর এবারের 21 ফেব্রুয়ারি নতুন চেতনা নিয়ে এসেছে। সেই চেতনায় এগিয়ে যাবে আগামীর বাংলাদেশ। নূর নবী সরকার, 71, ঢাকা। ইতিহাসের নৃশংসতম পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় বিস্তারিত জানতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সেনাপ্রধান জেনারেল মঈন-ই আহমেদকে খুবই প্রয়োজন। আর এই বিষয়টিকেই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। এক সংবাদ সম্মেলনে এই কমিশনের প্রধান জানিয়েছেন, বিডিআর বিদ্রোহের নামে পিলখানা হত্যাকাণ্ডে দেশি বিদেশি ষড়যন্ত্রের বিষয়টি খুব জোরালোভাবে খতিয়ে দেখছেন তারা। বিস্তারিত মহিম মিজানের প্রতিবেদনে। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি পিলখানার ইতিহাসে অন্যতম হত্যাকাণ্ডে শহীদ হন 57 সেনা কর্মকর্তা সহ 74 জন। ঘটনার 15 বছর পেরিয়ে যাওয়ার পরও এখনও পুনরায় তদন্তের দাবি আসছে বিভিন্ন মহল থেকে। গত 24 ডিসেম্বর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ.ল.ম. ফজলুর রহমানকে প্রধান করে বিডিআর হত্যাকাণ্ড তদন্তে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করে সরকার। 7 সদস্যের এই কমিশনকে 90 দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের সময় বেঁধে দেওয়া হয়। নির্ধারিত 90 দিনের মধ্যে 60 দিনের বেশি অতিবাহিত হলেও বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে কমিশন তেমন উল্লেখযোগ্য কোনো অগ্রগতির তথ্য জানাতে পারেনি গণমাধ্যমের কাছে। তদন্তের স্বার্থে বলছি না। কমিশন প্রধান জানান, কমিশন তদন্ত প্রতিবেদন তৈরি করতে বেশ কয়েকটি দূতাবাসে চিঠি দিয়েছে। পাশাপাশি কয়েকজনকে যেন দেশের বাইরে যেতে না পারে সেসব ব্যক্তির তথ্য দেওয়া হয়েছে সরকারের কাছে। আর এখনো পর্যন্ত সাক্ষ্য নেওয়া হয়েছে 3 জন লেফটেন্যান্ট জেনারেল সহ 37 জনের। বিভিন্ন ব্যক্তির উপর বিদেশ গমনের নিষেধাজ্ঞা আরোপের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে। উল্লেখ্য যে ইতিমধ্যে অনেক সাক্ষী এবং ঘটনার সাথে সরাসরি সংশ্লিষ্ট অনেক ব্যক্তি মৃত্যুবরণ করেছেন, পলাতক আছেন এবং বিদেশে পালিয়ে আছেন, বিদেশে অবস্থান করছেন।
কমিশন প্রধান বলেন, বিডিআর হত্যাকাণ্ডের সংশ্লিষ্ট অনেকেই দেশ থেকে পালিয়ে গেছে। তাদের ফিরিয়ে আনতে কিছু বিদেশি দূতাবাসের সাথে যোগাযোগ করা হচ্ছে। 3 মাসের মধ্যে কমিশন তার প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা বেঁধে দেওয়া থাকলেও আসামি বা সাক্ষী দেশের বাইরে থাকার কারণে তাদেরকে তদন্তের আওতায় আনতে সময় নিতে পারে বলে জানান কমিশন প্রধান। দূতাবাসগুলোর কাছ থেকে আমরা অনেক রকমের ইনফরমেশন চাই। এটা আমরা এই মুহূর্তে আপনার সামনে বলছি, আমরা সব রকমের ইনফরমেশন চাই। তার মধ্যে আপনি একটু আভাস দিয়েছেন যে তাদের কাছে অনেক তথ্য তারা সংগ্রহ করেছে। যেমন জেনারেল মঈন, উনি ওই সময় চিফ অফ আর্মি স্টাফ ছিলেন। ওনাকে আমাদের খুব দরকার, বিকজ ওনার স্টেটমেন্ট দরকার যে কেন এই অপারেশনটা এখানে ফেল করলো, কেন এত মানুষ অফিসার নিহত। এইরকম যেমন শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে, এটা জানা সবাই, আপনাদের মাধ্যমেই আমরা জেনেছি, বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা জেনেছি। তো এই লোকগুলোকে যোগাযোগ করা এদের সঙ্গে, এইটাকে আমরা চ্যালেঞ্জ হিসেবে দেখছি। কমিশন প্রধান বলেন, 16 বছরের পুরনো ঘটনার রহস্য উদ্ঘাটন কিছুটা জটিল হলেও তারা সত্য উদ্ঘাটনে বদ্ধপরিকর। তবে সেই ক্ষেত্রে কমিশনের জন্য বেঁধে দেওয়া 90 দিনের চেয়ে একটু বাড়তি সময় প্রয়োজন হতে পারে বলেও জানান কমিশন প্রধান। তার জন্য আমাদের হয়তো বাড়তি সময়ের প্রয়োজন হলেও হতে পারে। মহিম মিজান, 71, ঢাকা। দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল তার বিরুদ্ধে চলমান ফৌজদারি মামলার প্রথম শুনানিতে হাজির হয়েছেন। বৃহস্পতিবার সিউলের এক আদালতে এই শুনানির সময় অবিলম্বে ইউনের কারামুক্তির আবেদন জানিয়েছেন তার পক্ষের আইনজীবীরা। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইউনকে আটক রাখার অযৌক্তিকতা নিয়ে তার আইনজীবীরা বলেছেন, অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে অবৈধভাবে তদন্ত পরিচালিত হয়েছে এবং ইউনের তরফ থেকে কোনো আলামত ধ্বংসের সম্ভাবনা নেই বলেও দাবি করেছেন তারা। বৃহস্পতিবারের এই শুনানিতে প্রসিকিউটররা মামলার গুরুত্ব বিবেচনায় কার্যক্রম দ্রুত সম্পন্ন করার আহ্বান জানান। তবে ইউনের আইনজীবীরা মামলার নথি পর্যালোচনার জন্য বাড়তি সময় আবেদন করেন। এদিকে ইউনের একজন আইনজীবী দাবি করেন, দেশ অচল করে দেওয়ার উদ্দেশ্য তার ছিল না। পার্লামেন্টে বিরোধী দলের একপাক্ষিক আধিপত্য বিস্তারের বিরুদ্ধে জনগণকে সচেতন করতে সামরিক আইন জারির সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।